যখন মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া আর রিজার্ভ প্রায় তলানিতে, তখন ঠিক কী করা উচিত? প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক সংকট এবং তা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে সহজ ভাষায় আলোচনা করব। এই প্রশ্নটা কিন্তু শুধু অর্থনীতির বইয়ের প্রশ্ন নয়, এটা একটা দেশের টিকে থাকার লড়াইয়ের প্রশ্ন, যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তই হতে পারে যুগান্তকারী আবার মারাত্মক ঝুঁকিপূর্ণ। চলুন দেখি বাংলাদেশ এই কঠিন পথটা কিভাবে পাড়ি দিচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখব? প্রথমে জানব সংকটটা ঠিক কতটা গভীর ছিল, তারপর দেখব কেন্দ্রীয় ব্যাংক ঠিক কী ধরনের রণকৌশল নিল, এরপর আমরা এর ফলাফলগুলো দেখব, মানে স্থিতিশীলতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা, আর সবশেষে ভবিষ্যতের ঝুঁকিগুলো কি সেটাও জেনে নেব। চলুন তাহলে একদম শুরুতে ফিরে যাই, মানে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে, যখন বাংলাদেশের অর্থনীতি রীতিমতো একটা ঝড়ের মুখে পড়েছিল। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, 11.66%। জুলাই ২০২৪-এ আমাদের মুদ্রাস্ফীতি এই পর্যায়ে পৌঁছেছিল, যা ছিল গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। বলতে পারেন আমাদের এই অর্থনৈতিক গল্পের প্রধান ভিলেন ছিল এটাই। কিন্তু সমস্যা শুধু মুদ্রাস্ফীতি ছিল না, একদম চতুর্মুখী আক্রমণ ছিল বলতে পারেন। একদিকে টাকার মান হু করে পড়ে যাচ্ছিল, অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসছিল, আর তার উপর ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বোঝা তো ছিলই। তো এই রকম একটা কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একটা সমন্বিত পরিকল্পনা নিয়ে মাঠে নামে। চলুন দেখি তাদের সেই রণকৌশলটা ঠিক কী ছিল। তাদের কৌশলটা ছিল মূলত ৩ স্তর বিশিষ্ট। প্রথমত, সুদের হার বাড়িয়ে দেওয়া হলো যাতে মানুষ কম ঋণ নেয় এবং বাজারে টাকার প্রবাহ কিছুটা কমে। দ্বিতীয়ত, ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হলো, যেটাকে বলে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যাংকিং খাতের গভীরে থাকা সমস্যাগুলো, বিশেষ করে খেলাপি ঋণ আর সুশাসনের অভাব দূর করা। এখানে খেলাপি ঋণ বা এনপিএল, এই ব্যাপারটা একটু বোঝা দরকার। সহজ কথায় এটা হলো সেই সব লোন যা গ্রাহকরা সময়মতো ফেরত দেননি। এই খেলাপি ঋণের পরিমাণ যখন অনেক বেড়ে যায়, তখন যে কোনো ব্যাংকের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। আর ব্যাংক সংস্কারের মূল লক্ষ্যই ছিল এই সমস্যাটা সমাধান করা। এই টেবিলটা দেখলেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের আসল প্রভাবটা বোঝা যায়। খেয়াল করে দেখুন, ঋণের সুদ, আমানতের সুদ সবকিছুই বাড়ানো হয়েছে। এর মানে হলো ঋণ নেওয়াটা এখন আগের চেয়ে বেশি ব্যয়বহুল। আর এর মূল উদ্দেশ্যই ছিল বাজারে টাকার অতিরিক্ত প্রবাহ কমানো আর লাগামহীন খরচকে নিয়ন্ত্রণে আনা। আচ্ছা, এত সব তো করা হলো, কিন্তু এর ফল কি মিলল? অর্থনীতি কি আসলে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে? চলুন পরের স্লাইডগুলোতে এর উত্তর খোঁজা যাক। আর এই তো সেই ফল। দেখুন, মুদ্রাস্ফীতি প্রায় ১২% থেকে কমে ৮.৮৪%-এ নেমে এসেছে। এটা কিন্তু বিশাল একটা সাফল্য, কারণ প্রায় ২ বছরের বেশি সময় পর মুদ্রাস্ফীতি ৯%-এর নিচে নামল। আরেকটা দারুণ পরিবর্তন এসেছে ব্যালেন্স অফ পেমেন্টসে। জিনিসটা একটু জটিল শোনালেও সহজ কথায় এর মানে হল, আগের বছর যেখানে দেশ থেকে $4.3 বিলিয়ন বেশি বেরিয়ে গিয়েছিল, সেখানে এবছর উল্টো $3.39 বিলিয়ন বেশি দেশে এসেছে। এটা একটা অসাধারণ পরিবর্তন। আর এই ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কোনটা জানেন? রেমিটেন্স। হ্যাঁ, প্রবাসীদের পাঠানো আয় আগের বছরের তুলনায় প্রায় ২৭% বেড়ে গেছে, যা আমাদের বৈদেশিক মুদ্রার খাতকে অনেকটাই চাঙা করে তুলেছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। দেখুন, রিজার্ভ $২১.৭ বিলিয়ন থেকে বেড়ে প্রায় $২৭ বিলিয়ন পৌঁছেছে। যে কোনো অর্থনীতির স্থিতিশীলতার জন্য এই রিজার্ভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই প্রাথমিক ফলাফলগুলো বেশ আশার আলো দেখাচ্ছে, তবে এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় আসেনি। সামনের পথটা কিন্তু এখনও বেশ চ্যালেঞ্জিং। এই স্লাইডটা লক্ষ্যমাত্রা আর বাস্তবতার মধ্যে যে একটা ফারাক আছে, সেটা খুব ভালোভাবে তুলে ধরছে। সরকার আগামী অর্থবছরে 5.5% জিডিপি প্রবৃদ্ধি আর মুদ্রাস্ফীতি 6.5%-এ নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে এই লক্ষ্যে পৌঁছানো বেশ কঠিন হবে। ঝুঁকিগুলো কিন্তু কম নয়। দেশের ভেতরে খেলাপি ঋণ আর নতুন বিনিয়োগে ধীরগতি একটা বড় চিন্তার কারণ।
আবার দেশের বাইরেও ঝুঁকি আছে। যেমন যুক্তরাষ্ট্রে নতুন কোনো শুল্ক আরোপ হলে বা আমাদের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর অর্থনীতি খারাপ করলে তার প্রভাব আমাদের রপ্তানিতে পড়তে পারে। তো এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি বিষয় শিখলাম চলুন এক নজরে সবটা গুছিয়ে নেওয়া যাক। তাহলে সংক্ষেপে পুরো গল্পটা হলো একটা মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখে কেন্দ্রীয় ব্যাংক কিছু সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। এর ফলে ইতিবাচক ফলাফলও আসতে শুরু করেছে, যেমন মুদ্রাস্ফীতি কমা এবং বৈদেশিক ব্যালেন্সের উন্নতি। তবে পথটা এখনও ঝুঁকিমুক্ত নয় এবং সামনে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। আর বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের বিবৃতিতে একদম পরিষ্কার করে দিয়েছে যে তারা তাদের লক্ষ্যে অটল। যতক্ষণ না মুদ্রাস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে, তারা এই কঠোর মুদ্রানীতি থেকে এক চুলও নড়বে না। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, মুদ্রাস্ফীতি কমানোর জন্য এই যে কঠোর নীতি নেওয়া হয়েছে তা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে না তো? এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করাই হবে আগামী দিনের নীতি নির্ধারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।